হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তো তোমরা জানো যে তোমাদের অলরেডি অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদের এইচএসসির একটা গুরুত্বপূর্ণ মার্কস দেওয়া হবে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলাকে আরেকটু ইজি করার জন্য, যাতে কি বোঝানো হয়েছে সেগুলো যেন আরো ভালো মতো একটু বুঝতে পারো, করতে তো সবাই পারে, যে কোনো জায়গা থেকে চাইলেই কেউ লিখে লিখে দেখে লিখতে পারে, কিন্তু যেন তুমি ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু বুঝতে পারো, তার জন্য আজকে আমাদের এই ভিডিওগুলো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে, কোষ বিভাজনের ক্রসিং ওভার টপিকটা থেকে। তাইলে অ্যাসাইনমেন্টটা সম্বন্ধে আমরা পুরোপুরি ডিসকাস করব আজকের এই ভিডিওটাতে। ইনশাআল্লাহ আমরা পুরো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব, একদম যা যা বলা হয়েছে আমাদের নির্দেশনা অনুযায়ী সেইগুলা। বাট তার আগে কিছু বেসিক ব্যাপারগুলো আছে, সেই বেসিক কনসেপ্ট গুলো তোমাদেরকে একটু করে বুঝতে হবে। তো যতটুকুই না বুঝলে নয়, আমরা ততটুকু হালকা করে একটু ডিসকাস করবো। তো প্রথমে আসি, কোন একটা কোষ, আমাদের বডিতে যতগুলো কোষ আছে এই সবগুলো কোষের মধ্যে যে কোনো একটা কোষ যদি নাও, সাপোজ আমি হাতটা একটু কেটে, স্কিনটা কেটে তুমি সামান্য একটা কোষ নিলা, কিংবা অল্প একটু ব্লাড নিয়ে এই কোষটা পরীক্ষা করতে থাকলা, তাহলে ওই কোষের মধ্যে আমরা কি পাবো? 46টা ক্রোমোজোম পাবো। দেখো, আমাদের বডিতে 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে আমরা জানি যে 23টা আসে বাবা থেকে এবং 23টা ক্রোমোজোম আসছে মায়ের থেকে। এর মধ্যে একটা ক্রোমোজোম হচ্ছে পুরোপুরি আলাদা, একটা না, মূলত হচ্ছে আমি এখানে এভাবে লিখতে পারি যে 22+1, আবার এখানে এরকম লিখতে পারি 22+1, অর্থাৎ এখানকার মায়ের থেকে 22টা ক্রোমোজোম পাবো এবং বাবার থেকে 22টা ক্রোমোজোম পাবো। এই 22টা একদম সেম, হুবহু সেম থাকবে, সেম টাইপের ক্রোমোজোম থাকবে। এই সেম টাইপের ক্রোমোজোম গুলোকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। এবং যে একটা আলাদা ক্রোমোজোম থাকবে, এটা মূলত হোমোলোগাস না, এটা কি সেক্স ক্রোমোজোম, এটা হচ্ছে দুই ক্ষেত্রে আলাদা থাকবে। তো ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। ধরো আমাদের বডির যে কোনো একটা সেল আমি কাটলাম, কাটার পরে আমি এই হচ্ছে আমি সেলটা পাইলাম, এই সেলের মধ্যে আমার সেই সবগুলো ক্রোমোজোম থাকবে। তাইলে ধরো এই সেলটা পরীক্ষা করার পরে আমি এখানে অনেকগুলো ক্রোমোজোম পাইলাম, এই একটা ক্রোমোজোম, 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 এই একটা ক্রোমোজোম। ওকে, এখানে আমি 9টা ক্রোমোজোম দেখাইছি। আসলে কয়টা থাকবে? 22টা 44টা থাকবে, আর সাথে একটা একটা এক্সট্রা থাকবে। আচ্ছা, এই 22টা ক্রোমোজোম আমি ধরলাম বাবা থেকে পাইছি, অর্থাৎ এগুলো সব কি আমার প্যারেন্ট থেকে বা বাবা থেকে। তাহলে মায়ের থেকেও আমি ক্রোমোজোম গুলো পাবো, মায়ের থেকেও এই সেম স্ট্রাকচারের এই ক্রোমোজোমটা যেরকম, ঠিক এইটার অনুরূপ আরো একটা ক্রোমোজোম পাবো আমি মায়ের থেকে। এই ধরলাম আমি মায়ের ক্রোমোজোমটা, তাইলে এই হচ্ছে আমার মায়ের ক্রোমোজোমটা, এই মায়ের ক্রোমোজোম, এই মায়ের ক্রোমোজোম, এই মায়ের ক্রোমোজোম, এই মায়ের ক্রোমোজোম, এই ক্রোমোজোম। তাইলে এখানে দেখো আমি কয়টা সেট দেখাইছি? 9টা জোড়া দেখাইছি, কিন্তু আমার জোড়া থাকবে কয়টা টোটাল? এইখানে 22 জোড়া আর আরো এক জোড়া, টোটাল 23 জোড়া আমার ক্রোমোজোম থাকবে। তাইলে এই এক জোড়া বাদে বাকি যে 22 জোড়া ক্রোমোজোম আছে, এখানে আমি 9টা দেখাইছি, এই 22 জোড়া ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এরা হুবহু সেম। দেখো শব্দটা কি বলছি আমি? হোমোলোগাস। এই হোমো মানে হচ্ছে সেম, এবং লোগাস এটা হচ্ছে অনেকটা লোগোর মতন কাজ করে। ব্যাপারটা কিরকম? আরেকটু ডিটেলসে আসতেছি। দেখো, এই ধরো এই একটা ক্রোমোজোমকে আমি একটু বড় করে এখানে দেখাচ্ছি। এই হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এটা কোন জায়গা থেকে আসছে? আমার বাবা থেকে আসছে। আর এই আরো একটা ক্রোমোজোম যেটা লাল কালার দিয়ে, সেটা আমার মায়ের থেকে আসছে। তো এইরকম এই দুইটা ক্রোমোজোম কি থাকবে? সবসময় জোড়ায় জোড়ায় থাকবে। যেমন এই ক্রোমোজোম আর এই ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় নাই, কিন্তু এই দুইটা জোড়ায় জোড়ায় আছে। এই যে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোম গুলো থাকবে, এদেরকে আমি বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। কেন হোমোলোগাস ক্রোমোজোম? কারণ এরা হচ্ছে সেম লোগো, অর্থাৎ সেম ডিজাইনের। ব্যাপারটা কিরকম? এই ক্রোমোজোমটা ধরো আকার যেরকম, এটা যতটুকু লম্বা কিংবা যতটুকু মোটা, এই মায়ের থেকে পাওয়া ক্রোমোজোমটাও ঠিক ততটুকু লম্বা হবে, ততটুকু মোটা হবে, অর্থাৎ আকার সেম থাকবে। 1 নম্বর পয়েন্ট, এটা আকার সেম। তাহলে এরপর এই
দুইটা ক্রোমোজোমের আকৃতিও সেম থাকবে। এখন আকৃতি কথার অর্থ হইতেছে এই ক্রোমোজোমটা কি মোটা, খাটো, গোলাকার, কেমন, দেখতে কিরকম, এর স্ট্রাকচার কিরকম সেটা। যেমন এই ক্রোমোজোমটা আমি দেখতে পাচ্ছি, এটার আকৃতি কিরকম, আই আকৃতির, এটার আকৃতি আই আকৃতির। ক্রোমোজোমের আকৃতি হয় VLJI, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অথবা টেলোসেন্ট্রিক। তাইলে এক নম্বর আমরা বলছি এটা আকার সেম থাকবে, তারপরে আকৃতি সেম থাকবে। এরপর এই দেখো এখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে এই ক্রোমোজোমেরও একই অবস্থানে আমার সেন্ট্রোমিয়ারটা আছে, এটাকে আমরা কি বলবো, সেন্ট্রোমিয়ারের অবস্থান সেম। এরপর ফাইনালি আর যে জিনিসটা সেম থাকবে সেটা হইতেছে লোকাস, ঠিক আছে, বা জিনের অবস্থান। আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, আবার ডিএনএর একটা অংশে কি থাকবে, আমার জিন থাকবে। তো ক্রোমোজোমের যেই জায়গাতে জিন পাওয়া যায় সেই জায়গাটাকে আমরা বলি কি, লোকাস। তাহলে ধরো এইটা আমার একটা লোকাস, এটা আমার নাম্বার 1 লোকাস। এই হুবহু এখানেও আমার একটা লোকাস থাকবে, 1 নাম্বার লোকাস। আবার ধরলাম আমি এইখানে আমার আরো একটা লোকাস আছে 2 নাম্বার, এইখানেও আমার আরো একটা লোকাস, এটাও এই ক্রোমোজোমের জন্য 2 নাম্বার লোকাস। এই লোকাস দুইটা সেম থাকবে, এটার মানে হচ্ছে এই লোকাসে যেই জিন থাকবে সেই জিনটা যেই কাজ করবে এইটাও সেম কাজ করবে। এটার মানে কি, ধরো এই লোকাসটা কাজ করলো উচ্চতা নিয়ে, এটা কাজ করলো উচ্চতা নিয়ে, এই লোকাসটা উচ্চতা নিয়ে কাজ করবে। এখন এই জিন আমাদের বডির প্রত্যেকটা কোষেই যেরকম হোমোলোগাস ক্রোমোজোম গুলো থাকবে, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা কোষ আমাকে বলবে লম্বা হওয়ার জন্য, আর একটা কোষ সেটা উচ্চতার জন্য কাজ করবে, কিন্তু সেটা লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। অর্থাৎ এইটা উচ্চতা নিয়ে কাজ করবে, কিন্তু লম্বা হবে না খাটো হবে সেইটা বলে নাই, সেটা যে কোনো কিছু হইতে পারে। এটা লম্বা হইতে পারে, এটা লম্বা হইতে পারে, এটা লম্বা এটা খাটো হইতে পারে, এটা খাটো এটা খাটো হইতে পারে, এটা খাটো এটা লম্বা, যে কোনো কম্বিনেশন হইতে পারে। সিমিলারলি ধরো এইখানেও একটা ক্রোমোজোম আছে, এইটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে চোখের কালার নিয়ন্ত্রণ করে, ধরে নিচ্ছি এই চোখের কালার হচ্ছে ব্ল্যাক। এইখানেও আমার এটা কি করবে, চোখের কালার নিয়ন্ত্রণ করবে। কিন্তু এটা যে ব্ল্যাকই হইতে হবে এমন কোনো কথা নাই, এটা কি হইতে পারে, ব্রাউনও হইতে পারে। তাহলে আমাদের যে পয়েন্টটা দাঁড়াচ্ছে সেটা হইতেছে সেম লোকাসে সেম আমার ক্রোমোজোম থাকবে। কি বললাম, সেম লোকাস সেম জিন। এটা তোমরা এভাবে লিখবা যে একই অবস্থানে নির্দিষ্ট লোকাসে একই রকম আমার জিন থাকবে। তাইলে এই বৈশিষ্ট্যগুলো হইতেছে একটা হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলা আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে অবশ্যই আছে। প্রত্যেকটা সেলের মধ্যে আমার সেই 46টা ক্রোমোজোম আছে, এর মধ্যে আমার 22টা হোমোলোগাস ক্রোমোজোম আছে এবং একটা তো এক্সেপশনাল। তাইলে এই বেসিক ব্যাপারগুলো তোমার একটু বুঝতে হবে এই অ্যাসাইনমেন্টটা বোঝার জন্য। ফাইনালি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ক্রসিং ওভার জিনিসটা কি, ঠিক আছে। তো ধরো এই ক্রোমোজোমটা আমি কিসের জন্য ডিফাইন করছিলাম, উচ্চতার, আবার এটা উচ্চতার, তাহলে এটা ধরে নিয়ে আমি লম্বা হবে, এটা হচ্ছে আমি ধরে নিলাম খাটো হবে। এখন মায়োসিস কোষ বিভাজনে কি হয়, প্রোফেজ 1 ধাপের ট্যাকাইটিন উপদশায় আমার ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে হচ্ছে অংশের বিনিময়, ক্রোমোজোমের 2টা অংশের বিনিময়। তাহলে ধরো এইখানকার একটা অংশ আর এইখানকার এই যে অংশটা, এই অংশ দুটো কি করবে, বিনিময় হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা আমার লাল হয়ে যাবে আর এটা কালো হয়ে যাবে। দুইটাই উচ্চতার জন্য কাজ করবে, কিন্তু আমার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে গেল। এটা যদি লম্বা থাকতো তাহলে এখন এটা লম্বা, এইটা যদি আগে লম্বা থাকতো তাহলে এখন এটা লম্বা। জাস্ট আমার বৈশিষ্ট্যের আদান প্রদান হবে। তো আশা করি যেই ব্যাপারগুলো বললাম, ক্রোমোজোম কি, ক্রোমোজোমের বেসিক আইডিয়াটা কি, হোমোলোগাস ক্রোমোজোম কি, জিন কি জিনিস, প্লাস হচ্ছে ক্রসিং ওভার কি, আর হোমোলোগাস ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলো কি, এই টোটাল ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা এরপরে আমাদের একদম স্টেপ বাই স্টেপ যে নির্দেশনাগুলো দেওয়া আছে অ্যাসাইনমেন্টের জন্য সেইখানে চলে যাব। তো তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো করার জন্য সরকার থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই এই রকম 2টা কাগজ তোমরা পাইছো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্যই, এই একটা আর তার সাথে এই একটা, ঠিক আছে। এটা হচ্ছে আমি শুধু বায়োলজির জন্য প্রিন্ট আউট করে নিয়ে আসছি। তো এইখানে বেশ কিছু আমাদের নির্দেশনা দেওয়া আছে। এখন আজকে আমরা মূলত এই নির্দেশনা অনুযায়ী পুরো অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করব। তো এখানে কভার পেজ তোমরা কিভাবে করবা কিংবা কতটুকু লিখবা এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। তো আরো একটা ব্যাপার বলে রাখি,
অ্যাসাইনমেন্ট অনেক বড় করে লেখার কোনো দরকার নেই। অ্যাসাইনমেন্ট কেউ কেউ দেখবা যে অ্যাসাইনমেন্ট হচ্ছে 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা অ্যাসাইনমেন্ট লিখতেছে, বাট এত বড় অ্যাসাইনমেন্ট লেখার কোনো দরকার নেই। তোমরা কি করবা, অ্যাসাইনমেন্ট লেখার ট্রিক্স হচ্ছে যে যত সংক্ষেপে টু দা পয়েন্টে যত বেশি সংখ্যক তথ্য দিয়ে যত সুন্দর উপস্থাপনার মাধ্যমে অ্যাসাইনমেন্টটা করতে পারে। তাই তোমরা একদম টু দা পয়েন্টে অ্যাসাইনমেন্ট গুলো করবা, একদম হাবি যাবি একসাথে 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা অ্যাসাইনমেন্ট লেখার কোনো প্রকার দরকার নেই। আমরা কি করব, এই নির্দেশনাগুলো অনুযায়ী এখানে যা যা স্টেপ বলা আছে সেই স্টেপ অনুযায়ী আজকে আমরা পুরো অ্যাসাইনমেন্টটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা যদি তোমাদের হাতে থাকে তাহলে এটা অবশ্যই তোমরা নিয়ে নাও সাথে। তো এখানে শুরুতেই আমাদেরকে 16টা বক্স বানানোর কথা বলা হয়েছে। কি বলছে, যে নিচের চিত্রের মতো করে 16টি কার্ড বানিয়ে সারিবদ্ধভাবে সাজাতে হবে যাতে একই নম্বর বিশিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের কার্ডগুলো মুখোমুখি থাকে। তো এখানেও কি করছি আমি, ঠিক এখানে যেরকমটা পাওয়া আছে এরকম ভাবে আমি 16টা কার্ড বানাইছি। এই 16টা কার্ডের একটু কথাবার্তা বলি। এখানে বলা হয়েছে পি অফ পি। পি মানে কি, প্যাটার্নাল, অর্থাৎ এইটা হইতেছে গিয়ে তোমার, দেখো এখানে কি লেখা আছে, দাদার থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম। দেখো এই প্রথম পিতে কি বোঝাচ্ছে, তোমার প্যারেন্টাল ক্রোমোজোম, সেইটা আসছে কোন জায়গা থেকে, তার বাবা থেকে, অর্থাৎ তোমার দাদা থেকে। তাহলে আমি সংক্ষেপে এখানে লিখে দিতে পারি যেটা হইতেছে দাদা থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম। আমি সংক্ষেপে শুধুমাত্র দাদা লিখলাম যেহেতু আমাদের জায়গা একটু শর্ট। তাহলে এখানে কি হবে, পি অফ এম, তার মানে এটাও তোমার প্যারেন্ট ক্রোমোজোম বা বাবার ক্রোমোজোম, যেটা আসছে মায়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার মানে তোমার দাদির কাছ থেকে আসছে এটা। তাহলে এটা হচ্ছে দাদি বা দাদির থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা কি হবে। দেখো এম মানে কি, মাদার, আর পিতে তার বাবা, তার প্যারেন্ট। তাহলে এটা কি হবে, নানার থেকে আসা তোমার মায়ের ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে নানা। আর এটা কি হবে, এখন অলরেডি বুঝতে পারতেছো এটা হচ্ছে নানি। তাইলে আমাদের 1 নম্বর নির্দেশনাটা শেষ। এবার আমরা পরের নির্দেশনাগুলোতে দেখি কি বলছে। বলা হয়েছে এখানে প্রতিটি নম্বর ক্রোমোজোমের এক একটি অবস্থান নির্দেশ করে, সেই নম্বরের নিচে থাকা কথাটি হলো ক্রোমোজোমের সেই অবস্থানে থাকা জেনেটিক সংকেত কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য। এই কথার মানে কি, দেখো এই দাদা থেকে আসা বাবার ক্রোমোজোমে 4টা কার্ড, 4টা নাম্বার দেওয়া আছে, 1 2 3 4। 1 এ কি আছে, রক্ত চর্বি বেশি, 2 এ কোকড়া চুল, 3 এ বাদামি চোখ, 4 এ চঞ্চল। লেখাটা যদি তোমরা বুঝতে নাও পারো তাহলেও তোমরা কি করবা, তোমাদের অনলাইনে যে শিটটা আছে সেই শিটটা একটু ফলো করার চেষ্টা করবা। তারপরে নানার ক্ষেত্রেও এরকম প্রত্যেকটা জায়গায় কিছু বৈশিষ্ট্য লেখা আছে। আচ্ছা, আমরা বুঝার জন্য, আরো সহজে বোঝার জন্য আমরা ক্রোমোজোম গুলোকে একটু আঁকানোর চেষ্টা করি। দেখো প্রথমে আমি দাদারটা আঁকি। তো আমি ধরে নিই যে এই ক্রোমোজোমটা হচ্ছে তোমার দাদা থেকে আসা বাবার ক্রোমোজোম, তার মানে এটা কত, পি অফ পি। আর সাথে এইটা হচ্ছে দাদি থেকে আসা বাবার ক্রোমোজোম, তার মানে পি অফ এম। আমরা এই দুইটা ক্রোমোজোম পাশাপাশি এই দুই জায়গায় রাখছি, এটা হচ্ছে পি পি আর এটা পি এম। তো একই সাথে আমরা নানা নানিটাও একটু আঁকি। এই ক্রোমোজোমটা হচ্ছে এটা, অর্থাৎ নানির ক্রোমোজোম, নানি। বা নানি থেকে আসা মায়ের ক্রোমোজোম। আমার তাহলে এখানেও আমার কি থাকবে, নানি থেকে আসা, আর এটা হচ্ছে নানা থেকে আসা মায়ের ক্রোমোজোম, তাহলে এটা নানা, নানা। এখন এখানে কিছু নাম্বার দেওয়া আছে 1 2 3 4, এখানে 1 2 3 4, প্রত্যেকটায় 4টা নম্বর দেওয়া আছে। এই 4টা নম্বর হচ্ছে 4টা লোকাস, ঠিক আছে। তাইলে ধরো এখানে আমরা 4টা লোকাস দেখাই। সাপোজ এই হচ্ছে আমার 1 নম্বর লোকাস, এই আমার 2 নম্বর লোকাস, এই আমার 3 নম্বর লোকাস, এই হচ্ছে আমার 4 নম্বর লোকাস। আশা করি তোমরা বুঝতে পারতেছো। সেম ভাবে এখানেও আমার 1 নম্বর 2 3 4, 4টা লোকাস, পিপি পিএম। সেম এখানেও আমার 4টা লোকাস থাকবে, এই 1 2 3 4। আবার এখানেও 1 2 3 4। এখন দেখো এই ক্রোমোজোমটা এই ক্রোমোজোমটা এই দুইটা কি হোমোলোগাস ক্রোমোজোম, তাইলে এদের সবকিছু কি থাকবে, সেম সেম থাকবে। তাইলে দেখো এখানকার 1 নাম্বার লোকাসের যে বৈশিষ্ট্যটা, এটার 1 নাম্বার লোকাসেও কি সেম বৈশিষ্ট্য থাকবে। আর সেই বৈশিষ্ট্যটা কি, এখানে বলা হয়েছে 1 নাম্বার হইতেছে রক্ত চর্বি বেশি। এখানে 1 নাম্বারে অবশ্যই রক্ত নিয়েই কাজ করবে, রক্তের চর্বি নিয়েই কাজ করবে। রক্তের চর্বি বেশি হতে পারে, কম হতে পারে। এখানে কি বলছে, রক্তের চর্বি কম। তাইলে এইটাও আমার রক্তের চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটাও রক্ত চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে।
নানা আর নানির ক্ষেত্রে আসো, এইটারও 1 নাম্বার কি বলছে, রক্ত চর্বি কম, এটা রক্ত চর্বি বেশি, তাহলে এটা রক্ত চর্বি কম, এটা রক্ত চর্বি বেশি। অর্থাৎ দেখো চারটা যে নাম্বার 1 ক্রোমোজোম আছে, অর্থাৎ এই ওয়ান সবগুলোই রক্তে চর্বি নিয়ে কাজ করে। সিমিলারলি 2 নাম্বারটাও সেম কাজ করবে, সেম টাইপের কাজ করবে। এখানে কি বলছে, কোকড়া চুল, এখানে কোকড়া চুল, এখানে সোজা চুল, এখানে কোকড়া চুল। অর্থাৎ চুলটা কেমন হবে সেইটা ডিফাইন করছে আমার 2 নাম্বার ক্রোমোজোম। 3 নাম্বার লোকাসটা আমার কি ডিফাইন করছে, চোখের কালার, দেখো বাদামি চোখ, নীলাভ চোখ, নীলাভ চোখ, নীলাভ চোখ। 4 নাম্বারটা কি ডিফাইন করছে আমার 4 নাম্বার লোকাসটা, শান্ত, চঞ্চল, চঞ্চল, শান্ত। অর্থাৎ মানুষের বৈশিষ্ট্যের প্রকৃতি নিয়ন্ত্রণ করছে। তাইলে এই যে 4টা লোকাস যে একই টাইপের কাজ করতেছে, 4টা লোকাসে থাকা জিনগুলো যে একই ধরনের স্বভাব নিয়ন্ত্রণ করতেছে, সেইটা আশা করি আমরা ক্লিয়ার। ঠিক আছে, তাইলে আমাদের 2 নম্বর পয়েন্টটাও শেষ, নির্দেশনা। 3 নম্বর নির্দেশনা বলা হয়েছে যে ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি হবে। এখানে আমাদেরকে মূলত এই কাজটা করতে হবে, ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি করতে হবে। এখন এখানে আমাকে 2টা রাউন্ডের কথা বলা হয়েছে, 2টা রাউন্ড আমাকে কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড 1, আর এটা রাউন্ড 2। আচ্ছা, তো আমাকে এখানে বলা হয়েছে, এখানেও কিছু নির্দেশনা দেওয়া আছে এই ঘরগুলো ফিল আপ করার জন্য, যে বাবার 2টা হোমোলোগাস ক্রোমোজোম থেকে যে কোনো একটি ক্রোমোজোম একবারে একটা পুং গ্যামেটে যেতে পারে। মায়ের স্ত্রী গ্যামেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনটি যাবে তা দৈর্ঘ্য চয়নের মাধ্যমে নির্বাচন করে টস করতে হবে। তাহলে দেখো 3 নাম্বার পয়েন্টটা আমাকে মূলত কি বলছে, যে এই 2টা হইতেছে তোমার বাবার 2টা ক্রোমোজোম, 2টা হোমোলোগাস ক্রোমোজোম, কিন্তু এই 2টা থেকে ডটার হচ্ছে ক্রোমোজোমটা তৈরি হবে, ডটার কোষটা তৈরি হবে। ঠিক আছে, বা যে ছেলেমেয়েরা তৈরি হবে তাদের মধ্যে তো আর এই 2টাই যাবে না, এই 2টার যে কোনো একটা কোষ যাবে। তাইলে মনে করো যে এইটা হইতেছে আমাদের সেই, এটা হচ্ছে বাবার থেকে আসা পুংজনন কোষ, পুংজনন কোষ, সেইখানে এই 2টার যে কোনো একটা যাবে। তাহলে দেখো, হয় এখানের মধ্যে আমাদের একটা ক্রোমোজোম থাকবে, এই ক্রোমোজোমটা হয় পিপি হইতে পারে অথবা হইতে পারে কি পিএম, যে কোনো একটা হইতে পারে। আবার স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে আমার যে ডিম্বাণুটা থাকবে এটার মধ্যে আমার একটা ক্রোমোজোম যাবে, হয় এই ক্রোমোজোমটা যাবে অথবা এই ক্রোমোজোমটা যাবে। দেখো আমরা আরেকটু স্পেসিফিক করে লিখে ফেলি, এই নানা মানে কি ছিল আমাদের, এমপি, ওকে, এমপি, আর এই নানি মানে ছিল আমাদের এম এম। তাহলে আমাদের এই পুং গ্যামেটে এখান থেকে যে কোনো একটা যাবে, পিপি যাবে নাহলে পিএম যাবে। আবার স্ত্রী গ্যামেটেও আমার হয় এমপি যাবে অথবা এমএম যাবে। এখন কথা হইতেছে কোনটা যাবে। দেখো এইখান থেকে যে একটা যাবে আর এখান থেকে একটা যাবে, এই 2টা মিলে কি করবে, আবার জাইগোট ফর্ম করবে। যেই জাইগোটটা আমার নতুন আরেকটা কোষ তৈরি হবে, যেটা আবার কি আমার 12। ঠিক আছে, তাইলে হয় এটা যাবে নাহলে এটা যাবে, কোনটা যাবে এটার জন্য নির্দেশনা আমার কাছে দেওয়া আছে যে টস করতে হবে। টসে যদি আমার হেড পড়ে, আমরা টসে যদি হেড পাই 2বার টস করব। প্রথমবার টস করে যদি আমি হেড পাই তাহলে কি করব, পিপি যাবে। আর পরের বার যদি টস করার পরে আমি যদি হেড পাই তাহলে আমার এমপি যাবে, যদি টেল পাই তাহলে পিএম, আবার এখানে টেল পাইলে এমএম। তাইলে কোনটা যাবে এটি আমাদেরকে বের করতে বলা হয়েছে, সেটা আমরা কি করব, টস করব, আর এখান থেকে জাস্ট দেখে দেখে এই রাউন্ড 1-এ লিখে দিব। একদম সিম্পল কাজ। তাহলে চলো আমরা সেটাই শুরু করি এখন। তাইলে 3 নাম্বার ধাপের অনুযায়ী, 3 নাম্বার এখানকার 3 নাম্বার নির্দেশনা অনুযায়ী আমরা প্রথম ডটার যে কোষটা থাকবে সেখানে আমার পিপি যাবে না পিএম যাবে, সেটা হচ্ছে আমি এখন টস করে বের করে ফেলি। তো আমার কাছে একটা কয়েন আছে, তাহলে চলো এটা আমরা টস করি। দেখো হেড পড়ছে, ঠিক আছে, যদি আমাদের হেড পড়ে তার মানে কি আমার পিপি হবে। এই পিপি মানে কি, এইটা। অর্থাৎ রাউন্ড 1-এ আমরা যেই সন্তানটা পাবো সেই সন্তানের মধ্যে যেই ক্রোমোজোম গুলো থাকবে তার মধ্যে বাবা থেকে আসা এই ক্রোমোজোমটা থাকবে। সেটা কি তাইলে, রক্তে চর্বি বেশি। দেখো এটা হচ্ছে বাবা। তোমাদের এখানে একটু ডিটেলসে লেখা আছে, ছকটা একটু বড়, সেইভাবে লিখলাম, একটু সংক্ষেপে লিখলাম, জায়গা ছোট এই জন্য। দেখ কি বলছে, রক্তে চর্বি বেশি, তাইলে রক্তে চর্বি বেশি। তারপর কি, কোকড়া চুল, বাদামি চোখ, কোকড়া চুল, কোকড়া চুল, বাদামি চোখ, বাদামি চোখ, বাদামি চোখ এবং চঞ্চল, চঞ্চল। তাহলে এইটা গেল আমার বাবা থেকে আসা যে কোনো একটা কোষ, একটা ক্রোমোজোম আমার এখানে গেল। এখন একই সাথে আমার মার থেকে যাবে, এটাও কিভাবে বের করবো, আমরা টস করব। যদি হেড পড়ে তাহলে আমি এমপি নিব, অর্থাৎ নানা থেকে আসা মায়ের ক্রোমোজোম নিব,
এবং যদি ফের টেল পড়ে তাহলে কি করবো, নানি থেকে আসা মায়ের ক্রোমোজোম দেবো। তাহলে চলো আমরা করি, যে আমরা আবার কি করবো, টস করবো। দেখো টেইল পড়ছে, যদি আমাদের টেইল পড়ে তার মানে আমরা নানিরটা নিব। দেখো নানিরটা কি বলছে, রক্তে চর্বি বেশি, এটা হচ্ছে মা থেকে আসা ক্রোমোজোম গুলা, সেটা কি রক্তে চর্বি বেশি। কোকড়া চুল, নীলাভ চোখ চঞ্চল, নীলাভ চোখ তারপর চঞ্চল। তাহলে দেখো আমাদের রাউন্ড 1টা শেষ। তাহলে দেখো আমরা আরেকবার সামারি করি, টোটাল কাজটা কি কি করছি আমরা। আমাদের কাছে 4টা ক্রোমোজোম দেওয়া ছিল, এই 4টা ক্রোমোজোমের 4টা ভিন্ন ভিন্ন লোকাসের বর্ণনা দেওয়া আছে, কোন জিন কি করে সেটা বলা আছে। এখন এইটা তোমার দাদা থেকে আসা বাবার ক্রোমোজোম, এটা দাদি থেকে আসা বাবার ক্রোমোজোম, এটা নানা থেকে আসা মায়ের ক্রোমোজোম, এটা নানি থেকে আসা মায়ের ক্রোমোজোম। এখন এই বাবা এবং মা তাদের যে সন্তান হবে সেইখানে বাবা থেকে একটা ক্রোমোজোম যাবে এবং মা থেকে একটা ক্রোমোজোম যাবে। এখন ক্রসিং ওভার হয় নাই, ক্রসিং ওভার যদি না ঘটে, ক্রসিং ওভার ব্যতীত যদি মিয়োসিস ঘটে, তাইলে কি হবে, এখান থেকে একটা ক্রোমোজোম আমার পুং গ্যামেটে যাবে, এখান থেকে একটা ক্রোমোজোম আমার স্ত্রী গ্যামেটে যাবে। কোনটা যাবে সেইটা জাস্ট বলছে আমাকে টস করতে। আমি টস করে দেখলাম যে বাবা থেকে আমার হেড পড়ছে, তার মানে আমার রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, বাদামি চোখ এবং চঞ্চল, এই বৈশিষ্ট্যগুলার সম্বলিত আমার ক্রোমোজোমটা এখানে চলে গেছে। এবং মা থেকে আমার যেহেতু টেল পড়ছে তাহলে এটা চলে গেছে আমার, অর্থাৎ রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, নীলাভ চোখ এবং চঞ্চল, এই বৈশিষ্ট্যগুলো গেছে। এইটা ছিল আমাদের রাউন্ড 1। এখন এই রাউন্ড 1-এ যা যা করছি সেম কাজটা আমাকে আবার একবার করতে বলছে এই রাউন্ড 2 এর জন্য। তাইলে আমরা কি করব, আবার টস করব। আবার টস করার পর যদি আমার হেড আসে তাইলে আমি পিপি বসাবো, যদি টেল বসে তাহলে আমি এখানে এই ঘরে পিএম বসাবো, তাহলে পিপি অথবা পিএম। আবার যদি আমার পরের রাউন্ডে আবার যদি আমার টেল পড়ে, টেল পড়লে আমি কি করব, এম বসাবো, অর্থাৎ নানি থেকে আসা মায়ের ক্রোমোজোম বসাবো। আর যদি হেড পড়ে তাহলে এটা বসাবো। অর্থাৎ রাউন্ড 1 যদি তুমি বুঝে থাকো তাইলে ভাইয়া রাউন্ড 2 লেখা কোনো কিছুই না। অ্যাকচুয়ালি তুমি টস করো আর না করো, তুমি যা লিখবা এখানে তাই সঠিক, কারণ টসে যে কোনো কিছুই আসতে পারে। তাই আশা করি ক্রসিং ওভার ব্যতীত মিয়োসিস ঘটলে কি হবে সেইটা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছো। এবং এই রাউন্ড 2 আমরা আর করলাম না, তাইলে আমরা এর পরের কোশ্চেনে চলে যাই, সেখানে কি বলছে দেখি। এবার আমরা দেখবো ক্রসিং ওভার যদি হয় তারপরে মিয়োসিস ঘটলে কি হবে। তাইলে এখানে আমরা আগে ছিল ক্রসিং ওভার ব্যতীত মিয়োসিস, এখন কি লিখবো, ক্রসিং ওভার সহ মিয়োসিস। সহ মিয়োসিস হলে কি হবে, এখানেও আমার আগে যেরকম 2টা রাউন্ড ছিল এখানে আমার 2টা রাউন্ড আসবে। আগেরটা ছিল 1 2, তাহলে এখানে 3 4। এই প্রত্যেকটা নির্দেশনা কিন্তু তোমাদের সরকারি নির্দেশনায় দেওয়া আছে। তারপরে এখানে বাবা মা, আবার বাবা মা, 4বারই কাজটা করতে হবে। এখন আমরা একটু নির্দেশনাটা পড়ি, তারপরে কি বলছে সেখানে দেখি। বলছে ক্রসিং ওভার সহ মিয়োসিস ঘটলে কি হবে। দেখো এখানে বলা হয়েছে যে ক্রসিং ওভার আগে ঘটবে, তারপর যে কোনো একটা হোমোলোগাস ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোম গ্যামেটে যাবে। ক্রসিং ওভার ক্রোমোজোমের 4টি অবস্থানের যে কোনোটি ঘটতে পারে। প্রথমে বাবার ক্রোমোজোম জোড়াটি বিবেচনা করতে হবে, পরপর 2বার টস করতে হবে। অর্থাৎ আমাকে বলা হয়েছে যে ক্রসিং ওভারটা আগে হবে, তারপর মিয়োসিসটা ঘটবে। অ্যাকচুয়ালি কিন্তু এইটাই হবে। ক্রসিং ওভার কখন ঘটে, প্রোফেজ 1-এর মায়োসিসে, তারপরে কিন্তু আমার বিভাজন গুলো হইতে থাকবে। অ্যানাফেজ দশায় গিয়ে আমার কিন্তু এই কোষগুলো কিন্তু আমার 2টা ভাগে ভাগ হয়ে বিভাজিত হয়। তাইলে আমার ক্রসিং ওভার আগে ঘটবে, এরপর আমার কিন্তু মিয়োসিস কোষ বিভাজন ঘটবে। ওকে, তাইলে আমাদেরকে প্রথমে বলছে কি টস করতে, টস করে ক্রসিং ওভার নির্বাচন করতে। এখানে বলা হয়েছে যে যদি 2বার হেড পড়ে তাহলে অবস্থান 1-এ ক্রসিং ওভার ঘটবে, আগে হেড পরে টেল পড়লে অবস্থান 2-এ ক্রসিং ওভার ঘটবে, আগে টেল পরে হেড পড়লে অবস্থান 3-এ ক্রসিং ওভার ঘটবে, আর 2বার টেল পড়লে অবস্থান 4-এ ক্রসিং ওভার ঘটবে। তাহলে কি করবো, আমরা টস করব। এখন টস করে আমরা ক্রসিং ওভার ঘটাবো। তাহলে চলো এটা শুরু করি। তাহলে দেখো ক্রসিং ওভার আমার কোন কোন জায়গায় করতে হবে। এই জায়গাতে একবার করতে হবে, আবার এই জায়গাতে একবার করতে হবে। অর্থাৎ পিপিপিএম এ একবার ক্রসিং ওভার হবে, আবার এমপিএমএম এখানেও একবার ক্রসিং ওভার হবে। তারপর আমরা আবার আগের প্রসেসে আমরা আবার কি করবো, কোষটাল দেখাবো। তাহলে আমাকে এই জন্য 2বার ক্রসিং ওভার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই 2টা করি, অর্থাৎ দাদা এবং দাদি, অর্থাৎ এই 2টা কোষের মধ্যে আমি ক্রোমোজোম ক্রসিং ওভার ঘটাই। 2বার টস করতে হবে। দেখো একবার টস করলাম, আমার হেড আসছে, তাহলে এখন আমি আবার টস করি, আবার আমার টেল পড়ছে, তাহলে একবার হেড একবার টেল। আমার নির্দেশনায় বলা হয়েছে যদি আগে হেড পরে টেল বসে তাহলে অবস্থান 2-এ আমার ক্রসিং ওভার করবে। তাহলে দেখো
অবস্থান 2 মানে কি? এই অবস্থানটা, এই অবস্থানে আমার ক্রসিং ওভার ঘটবে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা আমার চলে যাবে এইখানে এবং এই বৈশিষ্ট্যটা চলে যাবে এইখানে। এই অবস্থান 2 এ আমি কি করলাম, এই যে আমি ক্রসিং ওভার ঘটাই ফেললাম। তাহলে দেখো অবস্থান 2 এ কিন্তু আমার ক্রসিং ওভার হয়ে গেছে, তাইলে আমার এই জায়গাতেও আমার ক্রসিং ওভার করাইতে হবে। এই জায়গায় আমি ক্রসিং ওভার করাই ফেলি 2 নম্বর অবস্থানে। 2 নম্বর অবস্থান কোনটা? এই কোকড়া চুল এবং এই কোকড়া চুল। আচ্ছা দেখো, এখানেও কোকড়া চুল আছে, এখানেও আবার কোকড়া চুল আছে, কোনো চেঞ্জ আসে নাই তেমন একটা, ঠিক আছে? তাইলে জাস্ট আমাকে এই কার্ডটা উঠাইতে হবে, উঠায় আমার এইখানে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ এইটা আসবে এখানে আর এই কার্ডটা আমার এখানে চলে যাবে। শেষ, আমার ক্রসিং ওভার কিন্তু বাবার ক্ষেত্রে হয়ে গেছে। এখন আমার মায়ের ক্ষেত্রেও ক্রসিং ওভার করাইতে হবে, তাহলে আমি আবার 2 বার টস করবো। দেখো, তাইলে এই একবার ক্রসিং ওভার করলাম, আমার হেড আসছে, আরেকবার করি আমরা, আরেকবার করলাম, আমি আবার হেড আসছে, তাইলে এবার হেড হেড, তাইলে আমার কোথায় ক্রসিং ওভার ঘটবে? 1 নম্বর অবস্থানে ক্রসিং ওভার ঘটবে। তাইলে এই জায়গাটাতে 1 নম্বর অবস্থানে আমার ক্রসিং ওভার হয়ে যাবে। তাহলে এই অংশটা আমার এখানে চলে যাবে, এটা 1, আর এইটার অংশটা এখানে চলে আসবে, এটা কি আমার 1। অর্থাৎ আমার এই যে আমার নানা এবং নানি, এদের 1 নাম্বার কোষে আমার কি চলবে? ক্রসিং ওভার হয়ে যাবে। তাইলে আমি কার্ডটা জাস্ট চেঞ্জ করে ফেলবো, এই কার্ডটা উঠায় ফেলবো, এই কার্ডটা উঠায় ফেলবো, দুইটাকে আমি জাস্ট ক্রসিং ওভারের জায়গাটা চেঞ্জ করে ফেললাম। তাইলে আমার ক্রসিং ওভার কিন্তু শেষ। এরপরের নির্দেশনায় কি বলছে আমরা আবার একটু দেখি। এরপর দেখো বলা হয়েছে যে ক্রসিং ওভার ঘটার ফলে পরিবর্তিত ক্রোমোজোম সমূহ 3 এবং 4 নম্বর ধাপের অনুরূপ বাবা এবং মায়ের কোন ক্রোমোজোম পুং গ্যামেট এবং কোনটা স্ত্রী গ্যামেটে যাবে তা দৈব চয়নের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার ধাপে কি করছিলাম? টস করছিলাম। এখন সেম আমরা আবার টস করব। টস করে যদি দেখি যে হেড পড়ছে, তাইলে আমার বাবার ক্ষেত্রে কোন ক্রোমোজোমটা যাবে? যে কোনো একটা যাবে। হেড পড়লে পিপি যাবে, টেইল পড়লে পিএম যাবে। চেঞ্জটা কি? আগে পিপিটা পুরোপুরি পিপি ছিল, এখন কি হয়েছে? পিপিটা চেঞ্জ হয়ে পিপি এর জায়গায় একটু চেঞ্জ আসছে, আবার এখানেও একটু চেঞ্জ আসছে। তাহলে ওই টসটা আমরা করে ফেলি। 2 বার টস করতে হবে, বাবার জন্য একবার, মায়ের জন্য একবার। তাহলে প্রথমবার বাবার জন্য আমার টেইল পড়ছে, আমরা মনে রাখি টেইল পড়ছে, পরে আমরা আবার টস করি, আবার টস করে দেখলাম আমার হেড পড়ছে, তাইলে এই জায়গাটাতে আমার টেল আর এখানে হেড। তাহলে দেখো এখানকার টেইল মানে কি? পিএম। তাহলে দেখো পিএম এ আমার কি বলেছে? রক্তে চর্বি কম, রক্তে চর্বি কম, তারপর কোকড়া চুল, কোকড়া চুল, রক্তে চর্বি কম, কোকড়া চুল, নীলাভ চোখ, শান্ত, নীলাভ চোখ, শান্ত। আর মায়ের ক্ষেত্রে আমার হেড পড়ছিল, হেড পড়লে কি ছিল আমার? এমপি, অর্থাৎ এইটা, তার মানে এই অংশটা। রক্তে চর্বি বেশি, রক্তে চর্বি বেশি, সোজা চুল, সোজা চুল, নীলাভ চোখ, নীলাভ চোখ এবং শান্ত। তাইলে দেখো আমরা ক্রসিং ওভার করে তারপর মিউসিস ঘটাইলাম, তাইলে কি কি চেঞ্জ আসছে? এই যে ছেলে মেয়েটা তৈরি হইলো আমার, এদের ক্ষেত্রে দেখো বাবার কেসে রক্তে চর্বি কম, কোকড়া চুল, নীলাভ চোখ এবং শান্ত, ঠিক আছে? এইখানে আমার খুব বেশি চেঞ্জ আসে নাই। কেন চেঞ্জ আসে নাই? কারণ আমার পিএম আর পিপি দুইটি আমার কোকড়া চুল ছিল, ক্রসিং ওভার করার ফলেও খুব বেশি চেঞ্জ আসে নাই। কিন্তু মার ক্ষেত্রে চিন্তা করো কি কি আসছে। আমার 1 নম্বর অবস্থানে ক্রসিং ওভার ঘটছে। 1 নম্বর অবস্থানে প্রথমে ছিল আমার রক্তে চর্বি বেশি, আর এখানে ছিল আমার রক্তে চর্বি কম। কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে দেখো এখানে রক্তে চর্বি, যেহেতু এখানে আমি হেডটা নিছি, দেখো রক্তে চর্বি বেশি পাইছি, আমি সোজা চুল পাইছি, নীলাভ চোখ পাইছি, শান্ত পাইছি। ক্রসিং ওভার হওয়ার ফলে কিন্তু চর্বির লেয়ারটা একটু চেঞ্জ হয়ে গেছে, রক্তের চর্বি লেয়ারটা। যদিও রক্তে চর্বি বেশি থাকা খারাপ, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে একটু আমার কি আসছে? বৈচিত্র্যতা আসছে, ঠিক আছে? পরের কোনো যেই সন্তানরা আসবে রাউন্ড 4-এ, তাদের ক্ষেত্রে আবার কোনো নতুন বৈচিত্র্য আসতে পারে।
সেই ক্ষেত্রে কোনো কোনো জায়গা আমার ভালো হইতে পারে, কোনো কোনো জায়গা আমার খারাপও হইতে পারে। তাইলে রাউন্ড 3টা যদি তোমরা বুঝে থাকো পুরাপুরি কি কি করছি আমরা, ফার্স্টে ক্রসিং ওভার ঘটাইলাম 2বার টস করার মাধ্যমে, টিপিতে একবার, আবার এমটিএমএম এ আরো একবার 2বার টস করলাম। 2 রাউন্ড টস করার পরে আমি ক্রসিং ওভার ঘটাইলাম। ক্রসিং ওভার ঘটানোর পরে আমি আবার টস করলাম। টস করার পর আমি বললাম যে পিপি যাবে নাকি হচ্ছে পিএম যাবে, সেটা নির্বাচন করলাম। ঠিক সেম ভাবে তুমি রাউন্ড 4 আবার একবার করবা। তাইলে রাউন্ড 1 করলাম, রাউন্ড 2 করলাম, রাউন্ড 3 করলাম, রাউন্ড 4 করলাম। এই 4টা কাজ আমরা করব, তার পর্যন্ত আমাদের পার্ট শেষ। এখন এর মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টের বেসিক কাজকর্মগুলো শেষ। এখন আমাদেরকে এখানে 3টা কোশ্চেনের অ্যান্সার দিতে বলা হয়েছিল। দেখো 3টা কোশ্চেনের মধ্যে আমার কি কি বলা হয়েছিল। কতে বলা হয়েছিল অ্যাসাইনমেন্টের ছকে রাউন্ড 1 এবং রাউন্ড 2 ফিল আপ করতে, আমরা ঠিক এটার আগে রাউন্ড 1 রাউন্ড 2 করছি। খতে বলা হয়েছে রাউন্ড 3 আর রাউন্ড 4 করার জন্য। গতে আবার একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন চাওয়া হয়েছে। বলা হয়েছে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের কোনো পার্থক্য কি হইতে পারে? অবশ্যই হইতে পারে। যেমন দেখো ক্রসিং ওভার যদি না হইতো তাইলে কিন্তু এখানে রক্ত চর্বি কম থাকতো এই বেবিটার, তাই না? এইখানেও আমাদের বিভিন্ন কেস আসবে। তোমরা যখন এইগুলো টস করবা তখন দেখবা বিভিন্ন কেস পাবা। তাইলে ক্রসিং ওভার হওয়ার ফলে কিন্তু বিভিন্ন ধরনের জিনের পরিবর্তন আসতেছে। এই ইম্পর্টেন্সটা, ক্রসিং ওভারের ইম্পর্টেন্সটা তোমাদেরকে বলা হয়েছে 50 থেকে 70টা শব্দে লেখার জন্য। দেখো 50টা থেকে 70টা শব্দ কিন্তু অনেক বড় না, খুব সংক্ষিপ্ত, মোটামুটি 1 পৃষ্ঠার মধ্যে তোমাকে লিখতে হবে 50 থেকে 70টা শব্দের মাধ্যমে। তো এই কাজটুকু যদি তোমরা করো তাইলে তোমাদের বায়োলজির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পুরোপুরি শেষ। আশা করি এই ভিডিওটার পরে তোমরা অ্যাসাইনমেন্টের যে ফান্ডামেন্টাল আইডিয়াটা, কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে, কি চাওয়া হয়েছে, কি বুঝাইছে, এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমরা সেগুলো সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো। থ্যাংক ইউ।